ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি আবার ক্লাস 7-এর নবম অধ্যায় নিয়ে চলে এসেছি। আজকের আমাদের বিষয় হচ্ছে আজকের ভারত, সরকার, গণতন্ত্র, স্বায়ত্তশাসন। ঠিক আছে? তো এতদিনে আমরা যা পড়েছি সেসবগুলো পুরনো দিনের কথা পড়েছি, কিন্তু সেই পুরনো অনেক কিছু ছাপ এখনও আমাদের ওপর কিন্তু রয়ে গেছে। পুরনো দিনের অনেক শব্দও কিন্তু এখন আমরা ব্যবহার করে থাকি। পুরনো দিনের অনেক ধারণাও এখন আমাদের চারপাশে রয়েছে, শুধু সময় বদলের সঙ্গে সঙ্গে ধারণাগুলি কিছু চেঞ্জ হয়েছে, তবে তার ভেতরে মূল কথাগুলি অনেক ক্ষেত্রে একই রকম রয়ে গেছে। তেমনই একটি ধারণা হচ্ছে সরকার। আর এই সরকার শব্দটি তোমার ফার্সি শব্দ থেকে এসেছে। তোমার মধ্যযুগে ভারতে এই শব্দটির মানে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা দুই হতো। এই সরকার শব্দটা আজও আমরা ব্যবহার করে থাকি। আর দিল্লি শাসক শেরশাহ তার সাম্রাজ্যকে 47টি সরকারে ভাগ করেছিলেন। আর এই সরকারের ইংরেজি শব্দ গভর্নমেন্ট, আর গভর্নর মানে হচ্ছে শাসন করা, যারা দেশ শাসন করেন তাদের নিয়েই কিন্তু সরকার গঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে যে এখন দেশের লোকেরা নিজেরা ঠিক করেন কে বা কারা দেশ শাসন করবে। নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার এই পদ্ধতিকেই বলা হয় গণতন্ত্র। তন্ত্র মানে ব্যবস্থা, তন্ত্র মানে কি? ব্যবস্থা। আর তোমার খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গণতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল। গণতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কারা? গ্রিকরা। আর গণতন্ত্র শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসির শব্দটি উৎপত্তি হয়েছে ডিমোস এবং ক্রেটেরিয়া শব্দ দুটির সমন্বয়ে। ডিমোস শব্দের অর্থ জনগণ, আর ক্রেটের শব্দের অর্থ হলো শাসন। অর্থাৎ এই দুটি শব্দ মিলিয়ে তোমার অর্থটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জনগণের শাসন। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক দেশ কিভাবে চলবে তার নিয়মকানুন আছে, আর এই নিয়মকানুনকেই বলা হয় কি? সংবিধান। বিধান শব্দটির মানে হচ্ছে নিয়ম। বেশিরভাগ দেশেই সংবিধান আছে লিখিত আকারে, আবার কোনো কোনো দেশে তা কিন্তু লিখিত আকারে নেই। সেখানে বহু বছর ধরে চলে আসা নিয়মকানুনগুলো একইভাবে মেনে নেওয়া হয়। তেমনি আমাদের ভারতবর্ষের একটি লিখিত সংবিধান আছে। ভারতীয় সংবিধান পৃথিবীর সব থেকে বড় সংবিধান। এত ধারা উপধারা আর কোনো দেশের সংবিধানে কিন্তু নেই। এই সংবিধানের প্রধান যে রূপকার তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকারকে স্বীকার করা হচ্ছে। আর সেই অধিকার মেনেই প্রতি 5 বছর পরে পরে দেশে একবার নির্বাচন হয়ে থাকে আমাদের, যাকে চলতি কথায় ভোট হওয়া বলে। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশের মানুষ আগামী 5 বছরের জন্য সরকার বেছে নেয়। ঠিক আছে? ভারত একটা বিশাল দেশ। এই দেশে একটাই কেন্দ্রীয় সরকার আছে, আবার প্রতিটা রাজ্যে নিজস্ব সরকারও আছে, তাদের বলা হয় রাজ্য সরকার। কেন্দ্রীয় রাজ্য সরকার দুটোই কিন্তু জনগণ বেছে নেন। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ, আর রাজ্য সরকারকে নির্বাচন করেন ওই রাজ্যের বাসিন্দারা। সংবিধানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দুয়েরই কী কী ক্ষমতা তা এখানে বলা আছে। যে শাসন ব্যবস্থা কেন্দ্রীয় রাজ্য দুরকম সরকারের ক্ষমতায় স্বীকার করা হয় তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। ফলে ভারতের সরকার একদিকে গণতান্ত্রিক, কারণ জনগণ নিজেরা শাসক বেছে নেন, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রীয়, কারণ কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারই এই শাসন ব্যবস্থায় আছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায় এমন সরকার যেখানে তোমার দেশের একটি কেন্দ্রীয় সরকার এবং অনেকগুলি আঞ্চলিক বা রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে, এবং একটি সংবিধান মেনে তারা নিজ নিজ এলাকায় কাজ করে থাকে। ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে। আর সংবিধান মানে তো হলো তোমার দেশের সর্বোচ্চ আইন। বিধান মানে আইন বা নিয়ম, এটা বলা হয়েছে আগে। আর সরকারের কাজকর্মকে চালানোর জন্য 3টি বিভাগ করা হয়েছে। আইন বিভাগ, যেখানে দেশ পরিচালনার আইন তৈরি হবে। শাসন বিভাগ, ওই আইন অনুসারে যারা দেশ পরিচালনা করবে। বিচার বিভাগ, সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা, জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা এসবের প্রতি নজর রাখবে। আর কেউ নিয়ম ভাঙলে তার ব্যবস্থা নেওয়ারও বিচার বিভাগেরই কাজ। ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করেন না, নিজেরা শাসনে অংশ নেন। সরাসরি শাসনে অংশ নেওয়াকে বলা হয় কি? স্বায়ত্ত শাসন। স্ব মানে নিজের, আর আয়ত্ত মানে অধীন। ঠিক আছে?
জনগণ যেখানে নিজেই নিজের অধীন, সেই শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে স্বায়ত্ত শাসন। পশ্চিমবঙ্গে এই স্বায়ত্ত শাসন দুভাবে দেখা যায়, শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত। ছোট ছোট শহরে বা নগরে পৌরসভা আছে, পৌর কথাটি এসছে পুর থেকে, সংস্কৃত পুর মানে নগর। ওই শহর বা নগরে 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার সদস্যদের বেছে নেন, এদের পৌর প্রতিনিধি বলে। আর এদের মধ্যে একজন পৌরপ্রধান হন, ঠিক আছে। আর শহর বা নগরে জনসেবা, জনস্বাস্থ্য উন্নয়ন, প্রশাসন এগুলি দেখভাল করে পৌরসভার কাজ। পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, এসবই পৌরসভাগুলি করে থাকে। বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসার ও স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলি উদ্যোগ নেয়। আর তারপরে পৌরসভার মতনই গ্রামে আছে গ্রাম পঞ্চায়েত। গ্রামের বাসিন্দারা ভোট দিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন করে থাকে, তাদের মধ্যে থেকে একজন হন পঞ্চায়েত প্রধান। গ্রামের সব রকম উন্নতি, গ্রামের পঞ্চায়েতের কাজ, পানীয় জলের সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ ইত্যাদি, এই সমস্ত কাজে কার উপর দায়িত্ব থাকে? গ্রাম পঞ্চায়েতের ওপর। আবার শিক্ষাদানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা কেন্দ্র তৈরি করা, বনসৃজন করা, এসবও কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যেই পড়ে। অনেকগুলি গ্রাম নিয়ে তৈরি হয় একটা ব্লক, সেই ব্লকে একইভাবে একটা পঞ্চায়েত সমিতি থাকে। আবার কয়েকটি ব্লক নিয়ে হয় জেলা। জেলায় থাকে কারা? জেলা পরিষদ। জেলায় থাকে জেলা পরিষদ। গ্রামের মধ্যে ব্লক ও জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ওপরে। পৌরসভা হোক বা পঞ্চায়েত ব্যবস্থা, সবেতেই 5 বছর অন্তর জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে। আবার এই দুই ক্ষেত্রে নানাভাবে জনগণ নিজেরাও শাসন ব্যবস্থার নানা কর্মসূচিতে অংশ নেয়। এভাবেই জনগণের সরাসরি যোগদানের মধ্যে দিয়ে শহর বা নগর, গ্রামের গণতন্ত্র জোরদার হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 7-এর যে অধ্যায়টা পুরোপুরি শেষ হলো। আমরা নেক্সট দিন যখন আসব তখন আমরা যে প্রশ্ন উত্তরগুলো আছে এখান থেকে সেগুলো নিয়ে আসবো। তো তোমরা আজকে যতদূর হলো সেগুলো তোমরা মন দিয়ে পড়বে, বাড়িতে টেক্সটটা ভালো করে পড়বে, তাহলেই দেখবে উত্তরগুলো নিজেরাই করতে পারবে। আর তাছাড়াও যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, জানাবে আমাকে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই রাখছি। ভালো থেকো তোমরা।